স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতার জের ধরেই জাতীয় নির্বাচনের আয়োজক হিসেবে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার নামে টোটকার উদ্ভব হয়েছিল। সর্বশেষ উচ্চ আদালতের নির্দেশনা মানার কথা বলে সেই সরকার ব্যবস্থা বাতিল করেছে মহাজোট সরকার। আর এরপরেই দেশের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু। আদালত, সংসদ, রাজপথ সবকিছু জড়িয়ে যাচ্ছে এর সঙ্গে। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়েও চলছে রাজনীতিকদের তর্কযুদ্ধ। ঈদের পর কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়ে দলীয় কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। সব মিলিয়ে প্রধান দুই দল ও তার অনুসারীদের লড়াই চলছে তত্ত্বাবধায়ক নামার তালগাছটির দখল পাওয়া নিয়ে। এসব নিয়ে আলোচনা করবো আজকের বাংলাদেশে। খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। কেমন হতে পারে সর্বদলীয় সরকারের রূপরেখা? তত্ত্বাবধায়ক সরকার নাকি দলগুলোর অনৈক্য, কোনটি গণতন্ত্রের জন্য বেশি বিপজ্জনক? জাতীয় নির্বাচন নিয়ে এখনই কেন মরিয়া দলগুলো? নির্বাচন সুষ্ঠু করার সামর্থ্য কতটা অর্জন করেছে নির্বাচন কমিশন? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbio@independent24.tv ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ডেইলি নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির, আছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব সোহরাব হাসান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। কবির ভাই, আপনি এই সরকারের মানে অধীনে নির্বাচন চান নাকি নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন চান? এই সরকারের অধীনে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচন চান না এখন। আচ্ছা, কারণ হচ্ছে তিনি বলেছেন যে একটা আপনি যেটা দিয়ে শুরু করলেন, তিনি ১ আগস্টে যে প্রস্তাব দিয়েছেন সেখানে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে তিনি বলেছেন যে একটা ছোট্ট ক্যাবিনেট করবেন। সেই ক্যাবিনেটের মধ্যে অপোজিশনে যারা আছে তাদেরকেও অ্যাকোমোডেট করবার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রাজি আছেন। আর আপনি যদি আমাকে তাত্ত্বিকভাবে জিজ্ঞাসা করেন, আমি এই দেশের নাগরিক হিসেবে খুব লজ্জিত বোধ করি যে যে টোটকার কথা বলেছেন, যে আমাদের এদেশে একটা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করতে হয়েছে, একসময় আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি করছে, এইটা আমি একটা গণতন্ত্র পরায়ণ মানুষ হিসেবে খুব অপমানিত নাগরিক মনে করি। অর্থাৎ যে আমাদের দেশের শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর যে অন্তর্গত অগণতান্ত্রিকতা, পরস্পরের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা এত কম যে তারা একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, আপন শ্রেণীর এক অংশ আরেক অংশকে বিশ্বাস করে না। তো সেইটা তো খুব লজ্জার ব্যাপার আমাদের নাগরিক হিসেবে। আর এই লজ্জায় যারা আমাদেরকে ডুবিয়েছেন সেই সমস্ত দল হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইত্যাদি ইত্যাদি। তো সেটা আমাকে প্রশ্ন করার কোনো মানে হয় না। আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য লজ্জার। এই লজ্জা ঘুচাবার নামে আওয়ামী লীগ কিন্তু এবার বলেছিল তারা যে সংবিধান সংশোধন করেছিল এই কথা বলে যে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করবে। তথ্য হিসেবে অত্যন্ত ভালো, আমার খুশি হওয়ার কথা। কিন্তু আমি তো এও জানি এরকম লক্ষ কোটি মানুষের মতন সেটা তো গণতন্ত্রের প্রতি আনুগত্য থেকে এটা করে নাই, ক্ষমতায় টিকে থাকবার জন্য করেছে, নির্বাচনকে প্রভাবিত করবার জন্য করেছে, যেটা বিএনপিও করেছিল, একসময় চেষ্টা করেছিল। তো এইখানে মূল সমস্যাটা হচ্ছে এই আমাদের শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর ভেতরকার অগণতান্ত্রিকতা। তারা নিজেদের দল নির্বাচন করে না, তাদের কোনো ফ্রন্টের নির্বাচন হয় না, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কর্তৃগত থাকে। তারপর বিশাল বিশাল র্যালি করে এসে মিটিং করবার সময় বলে দেয় নেতা নেত্রী ঠিক করবে যে জননেত্রী শেখ হাসিনা কিংবা দেশনেত্রী খালেদা জিয়া। তারা বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য ইতিবাচক পরিবর্তন সাধনে এই মুহূর্তেই এই প্রস্তুত আছেন। এটা মনে করবার জন্য যেই পরিমাণ মূর্খতা দরকার, আমি দুঃখিত সেই পরিমাণ মূর্খ আমি নই। ফলে আমি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন এলে দেশে একটা নিরপেক্ষ নির্বাচন বলে বিশ্বাস করি না। মানে ব্যাপারটা দাঁড়ালো যে আপনি দলীয় সরকার অধীনে নির্বাচন হলে যেহেতু নিরপেক্ষ নির্বাচন হবে না, সেই কারণে আপনি কি অনির্বাচিত সরকার ক্ষমতা আসুক সেটি চাইছেন? অনির্বাচিত সরকার কথা বলিনি। এই মুহূর্তে বাংলাদেশে একটি রাজনৈতিক দল শেখ হাসিনার সহ দলীয় সরকার অধীনে, অর্থাৎ একটা দলের অধীনে ওরা নির্বাচন চান না। এরপর আর আমরা কে কি চাই, এটা আলোচনাটা একটু রিডান্ডেন্ট না? না, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী যা চাইছেন সেটা হচ্ছে উনি প্রধানমন্ত্রী থাকবেন,
তারপরে কোনো একটা ফর্মুলা হবে, সেটা স্যার নিনিয়ান স্টিফেনের সেই 20 বছর আগের ফর্মুলাই হোক। সেটা এখন আমরা আরেকটা বিতর্কে ঢুকলাম। মূলত সমস্যাটা যদি বিশ্বাস এবং অবিশ্বাসের হয়, তাহলে তো আলোচনার আমি প্রথমে আমি একটু বলিনি, উনি তার একটা অরিজিনাল জায়গা থেকে কিছুটা সরে এসছেন, আমি মনে করি খুব ইতিবাচক দিক। এটার সঙ্গে একটু আমরা যদি যুক্ত করে আলোচনা করি। আপনি কোথায় শিফটটা দেখলেন? মানে প্রধানমন্ত্রী যদি সরকার প্রধান থাকেন, আপনি কি সত্যি মনে করেন যে 10 জন মন্ত্রী যদি অন্য জায়গায়ও থাকে, না, সেটা আপনি কি? আমি শুধু ওইটা দিয়ে লক্ষণ দেখি নাই। যেমন ধরুন আরেকটা বিতর্ক শুরু হয়েছিল ইভিএম নিয়ে। জি, গতকাল নির্বাচন কমিশন বলেছে তারা, কারণ যেটাই দেখাক না কেন, 3টা কারণ দেখেছি, আমি পত্রিকায় পড়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে সব দলের মধ্যে এই ব্যাপারে এখনো পর্যন্ত সর্বসম্মত কোনো সিদ্ধান্ত হয়নি, তারা ইভিএম পরবর্তী নির্বাচনে ব্যবহার করবেন না। তো এই নির্বাচনে যে ইভিএম ব্যবহার করবেন না, আমি মনে করি না যে নির্বাচন কমিশনটা সরকারের সঙ্গে আলোচনা ছাড়া করেছে, এই ঘোষণা দিয়েছে। আমি দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে কিছুটা নমনীয়তা তৈরি হয়েছে। এই নমনীয়তা ধরে যদি সমঝোতার দিকে যাওয়ার জন্য এখন যেটা দরকার, একটা সেটা ওভার্ট কিংবা কভার্ট কিংবা দুইটাই সংলাপ শুরু হওয়া উচিত। সেখানে গেলে কোথায় গিয়ে দাঁড়াবে, যখন আলোচনা উঠবে, আপনি 100% রাইট। প্রথম কথায় উঠবে যে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাহী কর্তৃত্ব যার হাতে থাকে, সেই নির্বাহী কর্তৃত্ব বাকি মন্ত্রীরা তো চাকরি করে। আচ্ছা, তার প্রশাসনকে এবং রাষ্ট্রীয় রিসোর্সকে নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা সাংবিধানিকভাবে আছে, সেইটা দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিনা। দ্বিতীয়ত প্রশ্ন উঠবে কম্পোজিশনটা নির্বাচন কমিশনের, তার ক্ষমতা, তার রিসোর্সেস, সেইটা কি অবস্থায় আছে। আপনি কি লক্ষ্য করেছেন, আমি যখন নিজেই প্রশংসা করলাম যে আমি মনে করি সরকার করেছে, নির্বাচন কমিশন করে নাই। এই কথাটা ঘোষণা দেওয়ার সময় নির্বাচন কমিশন আরো দুটো বক্তব্য বলেছে। এটা বলবার পরে আপনি যদি কোনো এমপি ক্যান্ডিডেট হইতেন কখনো, কোন পার্টি বাদ দেন, এই নির্বাচন কমিশন আপনি মানতেন না। কেন মানতেন না? যেখানে প্রধানমন্ত্রী নিজে, তার সরকারের সমর্থকরা নমনীয় হচ্ছেন, যেখানে রুলিং কোয়ালিশন যেটা আছে তার 3টা পার্টি, ছোট হইলেও 3টা পার্টি বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে, দলীয় সরকার হবে না। এন্টার অপোজিশন বলছে যে দলীয় সরকার নির্বাচন করবে না। এইগুলি সব অ্যাকোমোডেট করে যখন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকার অধীনে নির্বাচনের কথা 2.5 বছর আগে আওয়ামী লীগ করেছে, সেইটাকে নির্বাচন কমিশনার বলছেন, চিফ নির্বাচন কমিশনার, যে নেশন সেটাকে গ্রহণ করেছে। তাহলে তার নেশন কে? তাহলে এই যে এত লোক যে বিরোধিতা করছে, এমনকি রুলিং কোয়ালিশনের মেম্বাররা, এমনকি প্রধানমন্ত্রী নিজে নমনীয় হচ্ছেন, সেইটা তার নেশন না। তার নেশন হচ্ছে তাকে যে চাকরিটা সাইন করিয়েছে, তাকে চাকরিটা দিয়েছে, সেইটা যদি তার নেশন হয়। নির্বাচন কমিশনকে তো নিজেকে শক্তিশালী মনেই করতে হবে, যে সে তো মনেই করতে পারে যে তার নির্বাচন করার জন্য কোনো একটা সরকারকে ভাড়া করে আইনে তার মাথার উপরে বসাইতে হবে, তারপর সে নির্বাচন করবে। আমরা তো নির্বাচন কমিশন থেকে সেই দুর্বলতা নিশ্চয়ই আশা করি না। আপনি খেয়াল করেন, উনি বলছেন নেশন, নেশন ওইটা গ্রহণ করেছে। তাহলে তার কাছে নেশন কে? যে মাত্র তার চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করেছে। আমরা আপনার কাছে আসছি করবে। আমরা একটু সৌরভের কাছে জানতে চাই যে সৌরভ ভাই, যে আপনি আপনার অবস্থাটা যদি একটু বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার অধীনে আপনি নির্বাচন চান, বা আপনি মনে করেন যে এই সরকার অধীনে বা যেমনই হোক সরকার যেরকম চায় একটি নির্বাচন করতে পারবে, বা শেখ হাসিনা যে ফর্মুলা দিচ্ছেন। আমার অবস্থান নুরুল কবিরের সঙ্গে খুব পার্থক্য নয়। আমি যেটা বলতে চাই যে গণতন্ত্র রক্ষার জন্যই তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল। গণতান্ত্রিকভাবে অগণতান্ত্রিকভাবে রাস্তায় অবরোধ করে, ধর্মঘট, দেশ অচল করে আনা হয়েছিল গণতন্ত্র রক্ষার জন্যে। গণতন্ত্রও রক্ষা পায়নি এবং তত্ত্বাবধায়ক সরকারও রক্ষা পায়নি। কারণ এখন যদি বিরোধী দলের দাবি অনুযায়ী যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া হলো, যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচন করবে না। এবং আইনগত যে বাধা আছে, যে আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, সেই রায়ে একই সঙ্গে বলা আছে যে বিচার বিভাগকে এর থেকে মুক্তি দেন। তা বিচার বিভাগ থাকবে না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কাকে নিয়ে হবে? এই 16 কোটি মানুষের মধ্যে একজন নির্দলীয় নিরপেক্ষ লোক পাওয়া গণভোটে হতে পারে, এবং গণভোটের অভিজ্ঞতা আমরা জানি। আপনি যেটা বলছেন যে আমরা যদি গণতন্ত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক যেটা করেছিল, এবং রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার কারণে, দুর্বলতার কারণে, পরস্পরকে অবিশ্বাসের কারণে, সেই অবিশ্বাস
থেকে বিশ্বাসে ফিরে আসতে হবে, অনাস্থা থেকে আস্থায় ফিরে আনতে হবে। প্রধানমন্ত্রীর এই যে প্রস্তাব, অতি সম্প্রতি যে প্রস্তাব দিয়েছেন, তার একটি সূচনা হতে পারে। কিন্তু সরকারের, যেহেতু এটা বিস্তারিত বলা হয়নি, সরকারের ভিতরে কি আছে, এই প্রস্তাবে কি আছে, আমি সেটাই। সৌরভ ভাই, আপনিও কি কবির ভাইয়ের মতো মনে করেন যে এটা একটা শিফট? মানে হ্যাঁ, আমি মনে করি, আমি মনে করি দুটো। একটা হচ্ছে যে কবির এখানে ঔদার্য বা বাধ্য আমরা যে কোনো ব্যাখ্যা করতে পারি, কিন্তু যারা ক্ষমতাসীন দল এবং প্রধানমন্ত্রী এটি উপলব্ধি করেছেন যে তিনি যে মানে ক্ষমতাসীনরা যেভাবে চেয়েছেন সেভাবে নির্বাচন করা যাবে না। সেই নির্বাচনে যদি বিরোধী দল না আসে, আমরা বাংলাদেশের ট্র্যাজেডি হচ্ছে প্রতি দশকে একটি নির্বাচনী ট্র্যাজেডি, বিপর্যয় লক্ষ্য করি। 80-র দশকে এরশাদ করেছে, 90-এর দশকে বিএনপি করেছে, 2006 সালেও বিএনপি করেছে, এবং সামনে শেখ হাসিনার কাছে একটি অগ্নি পরীক্ষা যে তিনি আরেকটি বিপর্যয়কর নির্বাচন দেন কিনা, অথবা নির্বাচনের জন্য দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয় কিনা। আমরা আশা করব যে শেখ হাসিনা সেটি দিবেন না, দিলে তাহলে 2006-07-এর পুনরাবৃত্তি ঘটবে। আরাফাত ভাই, আপনার কি মনে হয় যে আপনি তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, সর্বদলীয় সরকার তো আসলে সম্ভব না, আপনি নিশ্চয়ই মানে সব দলকে নিয়ে আপনি সরকার করতে পারবেন না? এখানে একটা জিনিস আমি বলি, তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টির দুটি অ্যাসপেক্ট আছে। একটি হচ্ছে ধারণাগত, এটা কনসেপ্টটা, যেটা বলতে আমরা যেটা বুঝি একটি নির্দলীয় বা নিরপেক্ষ এমন একটি সরকার, যে সরকার আওতায় সবার এক ধরনের আস্থা বিশ্বাস থাকবে, ইলেকশনটা ক্রেডিবল হবে এবং নিরপেক্ষ ইলেকশন হবে। এটা হচ্ছে ধারণাগত সাইডটি। কিন্তু এই ধারণাটাকে অপারেশনালাইজ করার জন্য যে রূপরেখা, কাঠামোটি কি হবে, সেটি কিন্তু আরেকটি দিক। সেই কাঠামো যেটি ছিল গত 3টি টার্মে আমরা ইলেকশন করেছি, সেই কাঠামোর মধ্যে যে কিছু ভুল ত্রুটি ছিল, এটি কিন্তু প্রতীয়মান হয়েছে আমাদের ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। যার কারণে আজকে এসেও আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর একটি অবস্থান ছিল কিছুদিন আগ পর্যন্ত যে অন্যান্য দেশের ডেমোক্রেটিক সিস্টেমে যেটি চলমান যে রাজনৈতিক দল, গণতান্ত্রিক সরকার যেটি থাকে, তাদের ক্ষমতা সীমিত করে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে চলে আসে এবং ইলেকশন কমিশন ইলেকশন হোল্ড করে। কিন্তু সেইখানেই তো আমাদের আপত্তি ছিল। সেইখান থেকে আমরা এখন যেটি, এই যে বিশ্বাস এবং আস্থার জায়গাতে সংকটের কারণে আমরা পূর্ববর্তী অবস্থাতে ফিরে যাচ্ছি না যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকারকে অপারেশনালাইজ করার জন্য যে রূপরেখা যেটি ছিল, কাঠামো, সেই কাঠামোতে সংশ্লিষ্টতা ছিল বিচারপতিদের, যেখান থেকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সরে ফেলার কথা বলা হচ্ছে। আরেকটি জিনিস যেটি বলা হচ্ছে যে এইটি অনির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার করলে তারা একটি দিনও যদি ক্ষমতায় থাকেন, সেটি সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করছে। এই দুইটি রায়ের আলোকে এবং এই যে অনুধাবন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সংবিধানের মূল প্রিন্সিপাল প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই, মানে পরে ভুলে যাবো, যে সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করতেছে এরকম অনেকগুলো উদাহরণ আমি দিব। আমি জানি, যেমন ধরেন, আপনি নির্বাচিত জনপ্রতিনিধির কথা বলতেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি সবগুলো স্তরে থাকার কথা। ঢাকা সিটি কর্পোরেশনে 180 দিন পার হয়ে গেছে, 2টাতে নির্বাচন নাই। জেলা প্রতিনিধি আপনি চালাচ্ছেন হচ্ছে মনোনীত লোকদের দিয়ে, আপনাদের উপদেষ্টারা দেশ চালাচ্ছে। আচ্ছা, এটা উত্তরটা আমি দেই আপনাকে। দেখুন, এইটা আর এই বিষয়টা এক না। যখন একটা ডেমোক্রেটিক সরকার থাকে, শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার ইলেক্টেড বাই দ্য পার্লামেন্ট, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্লামেন্ট। সেই পার্লামেন্ট এবং সেই পার্লামেন্ট কিন্তু এবং তাকে ইলেক্ট করেছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, উনি ক্যাবিনেট করেছেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, দ্য ডিউ প্রসেস। বিশেষ অবস্থার প্রেক্ষিতে যদি প্রশাসক নিয়োগ দেওয়া হয়, ইভেন অ্যাডভাইজারও যদি উনি দিতে চান, সেটি কিন্তু উইদিন দ্য ডিউ প্রসেস শি হ্যাজ দিস রাইট। এবং ইনহেরেন্টলি যাদেরকে উনি যেহেতু ইলেক্টেড ডেমোক্রেটিকলি, বাকিরাও কিন্তু সব দায় দায়িত্ব তার ঘাড়ে, এবং ইনহেরেন্টলি ওগুলোর মধ্যেও একটা ডেমোক্রেটিক একটা ইনহেরেন্ট একটা এসেন্স আছে। কিন্তু আপনি যখন একেবারে ঘাড়ে, এবং ইনহেরেন্টলি ওগুলোর মধ্যেও একটা ডেমোক্রেটিক একটা ইনহেরেন্ট একটা এসেন্স আছে। কিন্তু আপনি যখন একেবারে সর্বোচ্চ শিখরে একেবারেই অনির্বাচিত সবাইকে আপনি দিয়ে দিচ্ছেন, তখন এখানে অ্যাবসলিউটলি অনির্বাচিত। আজকে যে প্রশাসকদের নিয়োগ দিচ্ছে কে? একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু অ্যাডভাইজার নিয়োগ করছে কে? আমাদের সংবিধান কিন্তু এরকম বলে না জেলা পরিষদে মনোনীত ব্যক্তির কোনো জায়গা আমাদের সংবিধানে নাই। দেখুন, আমি সেটি বলি, আমাদের স্বাভাবিক অবস্থায় কোনো উপদেষ্টা যিনি মন্ত্রী পরিষদের বিভাগে থাকবেন, নির্বাহী সিদ্ধান্ত নেবেন, আমরা তার কাছে গিয়ে মাইক ধরবো যে ভাই আপনি কিছু বলেন। এই যে আমি এখানে আমি আসি, উপদেষ্টারা নির্বাহী সিদ্ধান্ত নিচ্ছেন না, কিন্তু উপদেষ্টাদের
মাইক ধরলে কথা বলতে পারবেন কি পারবেন না এই বিষয়ে সংবিধানে কিছু বলা আছে কিনা আমি জানি না। মন্ত্রী পরিষদে থাকবেন কি আমি থাকবেন না, এটা আমি জানি না। পতাকা উড়াবেন কি উড়াবেন না না। দ্যাটস হোয়াট আই এম সেইং। তাদেরকে যদি মন্ত্রীদের ইকুইভ্যালেন্ট, আমরা কিন্তু একটু ডাইভার্ট হয়ে যাচ্ছি টপিকটা, জি। এটা নিয়ে আমরা সেপারেট আলোচনা করতে পারবো। আমি না, এটা আমরা প্রত্যেকটা উত্তর দিতে সংবিধানটা পারবো। অনেক বেশি শুনতেছি আমি তো, যেটি যে বলতে চাচ্ছি, সংবিধানের প্রতি যে না, ভালোবাসা, মূল প্রিন্সিপালের জায়গাটি অন্য জায়গায় কিন্তু আপনাকে বুঝতে হবে। একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ বেস্ট পসিবল অপশনটা কি, ইলেক্টেড প্রশাসক হলে ভালো বা ইলেক্টেড সিটি কর্পোরেশনের মেয়র হলে ভালো, বাট ইন এ স্পেশাল সার্কামস্ট্যান্সেস যদি নিয়োগ দেওয়া হয়, দ্যাট ইজ নট ভায়োলেটিং দ্য মূল বেসিক প্রিন্সিপাল। কেন? আমাদের That সংবিধানের মূল appointment- প্রিন্সিপালের সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম যায়, No, আমি আসছি, আই এম কামিং টু মানে দ্যাট। রাষ্ট্রধর্ম ইসলাম যায় কিনা। আই এম কামিং টু দ্যাট। মানে জি। আপনি মানে একটু মানে কোশ্চেনগুলোতে একটু না, কনসিস্টেন্সি। আমি সংবিধানের প্রিন্সিপালে আসতে চাই, যে সংবিধানের প্রিন্সিপালের উপর আপনি সবচেয়ে বেশি গুরুত্ব না, দিচ্ছেন। রাষ্ট্রধর্ম যায় না। হ্যাঁ, যায় না। আমাদের আছে তো, এটা তো আছে তো, বন্ধ- সেটাই তো। আপনারা আরো পোক্ত করছেন তো এটা, No, মানে আওয়ামী লীগের আরো পোক্ত করছে। আমরা একটা বিরতি কালকে- নিচ্ছি, বিরতি নিয়ে এসে আপনার কাছেই আসবো। জনাব আরাফাত, আপনার কাছে শুনছিলাম যে সংবিধানের মৌলনীতিগুলির সাথে পার্থক্য হলে কি করতে বা না, কোন ওই- অবস্থা নিতে হয়। আমি পাশাপাশি আরেকটি বলতে চাবো যে কবির ভাই বলছিলেন যে এটি সবার জন্য লজ্জাস্কর যে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু উনি বিশ্বাস করেন না যে এই দলের পক্ষে বা কোন রাজনৈতিক দলের পক্ষে একটি আসলে নিরপেক্ষ নির্বাচন আচ্ছা, করা। আমি ওখানে যাওয়ার আগে একটু ছোট করে বলি যে আমি মূল প্রিন্সিপাল বলতে যেটা বলছি সেটা হচ্ছে যে একেবারে ইনহেরেন্ট মানে বেসিক প্রিন্সিপাল যেগুলো আপনি যে কোর প্রিন্সিপাল যেগুলো আপনি পরিবর্তনযোগ্য নয়। যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছিলাম ব্রেকের সময়, যে আজকে যদি 300 জন সদস্য মিলে সংবিধান পরিবর্তন করে বলে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট 2021 পর্যন্ত থেকে যাবে সরকারে, কোনো ইলেকশন হবে না, এটা কি পারবেন আপনি? পারবেন না। এটা কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু সরাসরি কন্ট্রাডিক্ট করবে। এখন আপনার সাথে আমি একমত যে এক্সাম্পলগুলো আপনি দিলেন, কিছু কিছু কিন্তু এখনো আমার সংবিধানের মধ্যে এই বিষয়গুলি আছে যেগুলো মৌল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে বসে আছে, সেগুলোকে আমাদের ধীরে ধীরে পরিশুদ্ধ করতে হবে। বাট এগুলো আছে বলে আরেকটি বিষয়কে আমরা জাস্টিফাই করতে পারি না। দিস ইজ মাই স্ট্যান্ড। এখানে এসে আমি বলছি যে আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে অনির্বাচিত ব্যক্তিবর্গকে যে বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় আমরাই বসিয়েছি, সেটাও কিন্তু একইভাবে কন্ট্রাডিক্ট করছিল। কিন্তু এই যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমাদের এই যে মানে কি বলবো, আমাদের পরিশুদ্ধি বা আমাদের এই যে আমাদের যে চিন্তাধারার এবং এই বিকাশের মাধ্যমে আমরা যে আরো ম্যাচিওরড হচ্ছি, বুঝছি, আমরা কিন্তু আজকে এসে যেটি পেলাম একটি হাইকোর্টের রায়ের এই অংশটুকুকে আমি শ্রদ্ধা জানাতে চাই। এই অর্থে তারা কিন্তু স্পেসিফিক্যালি বলছে অনির্বাচিত ব্যক্তিবর্গ একদিনের জন্য দেশ চালাবেন না, একেবারে শিখরে যারা আছেন। সেই জায়গায় এসে প্রধানমন্ত্রী একটি স্ট্যান্ড নিয়েছিলেন যে উনি ওনার যে দল সরকারে আছে তার অধীনেই নির্বাচন করবেন। সেইখান থেকে আমাদের আজকে অন্যান্য যে সম্মানিত অতিথিরা আছেন ওনারাও কিন্তু বলেছেন, এক ধরনের শিফট উনি করেছেন। উনি এখন বলছেন যে ওনার সরকারের অধীনে নয়। এইখানে আমরা দেখুন একটা জিনিস, তত্ত্বাবধায়ক সরকার হলেও এই দলগুলি যে লিস্ট দেয়া থেকে কিন্তু বিরত থাকে না। আওয়ামী লীগও 5টা লিস্ট দেয় এবং বিএনপি কিন্তু 5টা লিস্ট দেয়। এই যে আমরা কোভার্টলি যেটা দিই, এখন আমরা সেই লিস্টগুলি ওপেনলি দেই না কেন? নির্বাচিত যারা তাদের লিস্টগুলি দেই এবং দিয়ে এখনো একটি সমস্যা থেকে গেছে আপনার সাথে এবং অন্যান্য যারা বলছেন একমত আমি, সেটি হচ্ছে এই সরকারের প্রধান কে হবে। সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারই হবে, বাট এটি নির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার, যেটি আমরা এখন বলছি সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট না করে। কিন্তু যে প্রশ্নগুলি এখনো উত্তর পাচ্ছি না, সেগুলো একটা আলাপ আলোচনার মাধ্যমে পাওয়ার সুযোগ আছে হয়তো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এরকম কোন সুযোগ কি আছে যে তত্ত্বাবধায়ক সরকারের, বা সেটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলছেন, সেই সময় প্রধান উপদেষ্টা বিরোধী দল থেকে একজন হবেন? আচ্ছা, আমি এখানে আসি। যেমন ডক্টর জহির একটি চমৎকার কথা বলেছেন, আমার কাছে এটি ইন্টারেস্টিং মনে হচ্ছে। উনি বলছেন ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় এমনিও গণতান্ত্রিক অন্য যে কোনো সিস্টেমে সরকারের কিন্তু ক্ষমতা অনেক সীমাবদ্ধ হয়ে আসে, ক্ষমতা কিন্তু থাকে না। এইখানে যদি প্রধানমন্ত্রীর অধীন থেকে আর্মি এবং পুলিশ এবং প্রশাসন রাষ্ট্রপতির অধীনে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রপতি যদি শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনের অ্যাডভাইজে কাজ করে, অ্যাক্ট করে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা পূর্ণাঙ্গভাবে যদি সীমিত করা যায়, এরকম একটি ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আরো অনেক অল্টারনেটিভ নিয়ে আমরা চিন্তা করতে পারি। উই ক্যান ডিসকাস, মানে আমরা সৃজনশীলভাবে একটা কিছু ক্রিয়েট করতে পারি। এই কন্ট্রাডিকশনটা না করে, মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট না করে, মানে এটার সাথে সঙ্গতি রেখে একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য কি করা যায়? কই ভাই, আমি তো বরাবর এটা আমার কৈশোর থেকে এই পজিশন বদলাই নাই, বদলাতে পারলে ভালো হইতো। 1 সেকেন্ডের জন্য একটা অনির্বাচিত লোক রাষ্ট্রের ক্ষমতায় থাকা হচ্ছে গণতান্ত্রিক। 1 সেকেন্ডের জন্য, ওই একদিনের জন্য না। আচ্ছা, এই যে গণতান্ত্রিক কোর প্রিন্সিপাল, প্রশ্ন যে 40 বছর ধরে যারা এই দেশে, আমি আবারও বলছি, আন্ডারলাইন এই শাসক শ্রেণীর, তারা এই গণতন্ত্রের কথা শুধুমাত্র ক্ষমতায় গিয়ে বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ মনে পড়লো না
যে এটা তো এখন গণতন্ত্রায়ন করতে হবে। তো তিনি যখন এই যে যেটা আমার আরেক ভাই বললেন, এইটার জন্যে আগুন লাগানো থেকে শুরু করে রাস্তাঘাটের মধ্যে আন্দোলন সংগ্রাম করা সবগুলি করেছেন, তখন এটা মনে পড়ে নাই। আবার বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার দরকার, এটা সে ক্ষমতায় থাকার সময় তার তো মনে পড়ে নাই। বাস্তব হচ্ছে এদেরকে পড়ে না। পরিষ্কার তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় থাকতে চায়, এবং তাদের রাজনীতির মধ্যে আমি প্রায়ই বলি, লিখিও, যে তাদের রাজনীতি এবং রাজনৈতিক কৌশলের মধ্যে এই 40 বছর পরে এখন আর তেমন কোনো গুণগত পার্থক্য নাই। তাদের অর্থনৈতিক ভাবনা, সাংস্কৃতিক ভাবনা, তার এই যে আপনি যেগুলি তুললেন, এগুলি আওয়ামী লীগের বিএনপি হচ্ছে, বিএনপির আমলে হচ্ছে, এই কখনোই আপনার স্থানীয় সরকারগুলিকে ক্ষমতায়ন করে নাই। তাহলে এইটা মূলত তাদের ভেতরকার সমস্যা, যার লজ্জা এবং কুফল বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিকে এবং মানুষকে বহন করতে হয়। সে কারণে তো আমার নিজের কথা হচ্ছে, আমি যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, সেই অনুযায়ী যে এই 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 ক্লাসকেই ক্ষমতার থেকে উচ্ছেদ করা ছাড়া বাংলাদেশে এটা হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না, উপায়টা কি করবে, যতক্ষণ পর্যন্ত না অন্য মানুষের শক্তি, প্রকৃত গণতান্ত্রিক শক্তি সংঘবদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে এরা আস্তে আস্তে এগোয় কিনা। আমার নিজের ধারণা, নির্বাচন পদ্ধতি কিন্তু এই সমাজের মধ্যে অসন্তোষের কারণেই আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। যেমন ধরুন 73 সালে নির্বাচনের থেকে শুরু, নির্বাচনের সময় ওই সময়কার যারা নির্বাচন করেছেন কিংবা ইতিহাসে এখন যারা পড়েন, তারা দেখবেন সেই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে এই মুজাফফর মতিয়াপাড়া ভয়াবহ রকমের বিবৃতি দিয়েছিলেন। 73 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কারণ নাই। কিন্তু দেখা গেল কি করলো না, তাদের কিছু লোককে আবার, যেহেতু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, যার নামে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হলো, তাকে যেহেতু কেউ কন্টেস্ট করেনি, আনকন্টেস্ট হয়েছেন, দেখা গেলো মুস্তাক থেকে শুরু করে আরো অনেকের 10 জনকে আনকন্টেস্টেড হতে হবে। তাদের ক্যান্ডিডেটদেরকে বাইন্দা রাখা হলো অনেক জায়গায়। সেই জায়গা থেকে তারপরে মুস্তাকের সময় নির্বাচন হলো না, জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে প্রথম যেগুলো নির্বাচন, এগুলো তো ভোটারদেরই যাইতে হইতো না, নির্বাচন কমিশনে বসে বসে ঠিক হইতো। 91 পর্যন্ত আন্দোলনের মধ্য দিয়ে এই যে নির্বাচনটা হলো আরেক ধরনের, সেটা আরেক ধরনের তত্ত্বাবধায়ক সরকার, তাতে কিন্তু ওয়াজ বেটার। আস্তে আস্তে আমরা সেই অর্থে যদি সংস্কারের পথের কথা বলেন, এগোচ্ছে। আমার ধারণা আওয়ামী লীগ এখন যা চাইছে এবং বিএনপি এখন যা চাইছে, শেষ পর্যন্ত একটা মাঝামাঝি জায়গা বেরোবে। ইয়ে তো ঠিকই বলেছে যে আরাফাত, যে এই পদ্ধতির মধ্যে তো ঠিকই কিছু ত্রুটি ধরা পড়েছে। যেমন ধরুন বিচার ব্যবস্থা তো সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে, মানে একদম সাংঘাতিক রকম, তাই না? তো সেটা থেকে তো বেরোনো দরকার। এক কিংবা এমনকি আমি সাংবাদিকদের মধ্যে দেখি কিছু তত্ত্বাবধায়ক সরকার আসলে, আপনাদের সুশীল সমাজের মধ্যে কিছু তত সময় আসলেই সুটটাই আরো ইয়ে করতে থাকে, ব্রাশ করতে থাকে, এবং যদি একটা মন্ত্রী হওয়া যায়, তো এগুলো তো করার কথা না সাংবাদিকদের। বিচারপতি দোকানে যাওয়ার কথা না, তারা এটা তো পলিটিশিয়ানদেরই করার কথা, কারণ সে তো পলিটিক্স করবে, জীবনের সিদ্ধান্ত নিয়েছে, আপনার মেয়ে তো সেই সিদ্ধান্ত নিই নাই। তো ফলে সেই ত্রুটিগুলি দূর করা দরকার, এবং আমার ধারণা শেষ পর্যন্ত হবেও। কারণ হচ্ছে এই দেশ নানান কারণে রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে আছে। কারোর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে সম্ভব না, বিএনপির পক্ষে সম্ভব না, এক পক্ষ আরো পক্ষে যা বলবেন সেটা হবে, এটা হবে না। রক্তারক্তি হতে পারে, কিন্তু সেটা হবে না। কিন্তু এই সরি আমি আধা মিনিট, এর মধ্যে উচিত হচ্ছে আপনার আমার কাজ হচ্ছে যে একটা ইতিবাচক দিকে নেওয়া যায় কিনা, সেখানে প্রভাবিত করবার চেষ্টা করা। সত্য তো যে ইগোর ব্যাপারও তো আছে। আপনি কিন্তু যে কথা বলছেন মর্মের দিক থেকে সত্য, প্রধানমন্ত্রী কে থাকবেন সেটাই বড় কথা, আর 10টা কে থাকলো কিছু যায় আসে না। মর্মের দিক থেকে এই কথা সত্য, রাজনীতির দিক থেকে আবার এই কথাও সত্য। এই পরশুদিন পর্যন্ত না, 1 তারিখের আগে পর্যন্ত শেখ হাসিনা বলতেন আমি যেভাবে করে সেভাবে হবে, এবং তার সমস্বরে তার সমস্ত দলীয় নেতা কর্মীরা, তার বুদ্ধিজীবীরা বলতো না সেভাবেই করতে হবে। দেখছেন সবাই শর্ট চেঞ্জ করেছে। আপনি কি বিশ্বাস করেন যে এটা শেখ হাসিনা খামোখাই করেছেন? যে এতদিন ধরে রাজনীতিতে আছে, রাজনীতির পালস তিনি বোঝেন না। কিন্তু নতুন কোনো কিছু তো না, একই ধরনের প্রস্তাব, আমি আবারও বলছি একই ধরনের প্রস্তাব কবির ভাই খামোখাই করেছেন।
সে এতদিন ধরে রাজনীতিতে আছে, রাজনীতির পালস তিনি বোঝেন কিন্তু না। নতুন কোনো কিছু তো না, একই ধরনের প্রস্তাব, আমি আবারও বলছি একই ধরনের প্রস্তাব কবির ভাই 20 বছর আগে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা সে সময় বিরোধী না, দলের নেত্রী সেটা ছিলেন, তো- সেটা একই তো- প্রস্তাব না, না, কিন্তু। একই প্রস্তাব তো বটেই। সেটা তো আমাদের এই শাসক শ্রেণীর যে, আমি আবারও বলি, অন্তর্গত সৃজনহীনতা, সৃষ্টিশীলতার অভাব, সেটা তাদের প্রবলেম। সেটা আওয়ামী লীগের আছে, বিএনপিরও আছে। আমরা যেটা দেখতে চাই, যেটা আলোচনার কথা বলেছে, যে আপনার যে 20 বছর আগের যে বিষয়টি আপনি বলছেন, আই এগ্রি উইথ ইউ, জি। একই ধরনের প্রস্তাব, কিন্তু 20 বছর আগের বাস্তবতা এখনকার বাস্তবতার মধ্যে পার্থক্যটা আমরা হ্যাঁ, accommodate করবো না? বাস্তবতার মধ্যে একটু তফাৎ অনেক, আছে, একটু তখন না। বিএনপি ক্ষমতা ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতা। অনেক পার্থক্য আছে। জি। আপনি যদি আমাকে সময় দেন আমি না, বলতে পারবো। এটা আপনি আমরা যেটা এটা বলি, আমরা এই যে আপনি এখানে বসে বসে কথা বলছেন, জি এইটা 20 বছর আগে ছিল না। এইটা পলিটিক্স, নো, এইটা পলিটিক্যাল পার্টিগুলিকে হিসাব করতে হয়, না, না, যে absolutely. ছিঁড়া ফলাবে লোকজন। না, না, not only- আলোচনা আমরা করে। আমরা একটু সৌরভ ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে কবির ভাইও অনেক আশাবাদী যে কোনো না কোনো একটা সমাধানের পথ বেরোবে। ইতিহাসে সেটাই জি, পথ। যে আরাফাত ভাইও বলছেন যে কোনো না কোনো একটা পথের মধ্যে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো যে এই সমাধানের পথটি আসলে কি হতে পারে, এবং আমরা কবির ভাই এবং আরাফাত ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এটি আসলে এর সম্পর্কে। আমরা বিরতি নিচ্ছি। সৌরভ ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে সমাধানের পথটা কি হতে পারে। কবির ভাই অনেক আশাবাদী কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই বাইর হবে। তো আমরা জনগণ খুব জানতে ইচ্ছুক যে আসলে কি পথ হতে পারে সমাধানের কারণ পথ তো- আমরা আমাদের নামের সঙ্গে আমরা বলছি যে দুই পক্ষই আসলে তালগাছটি তাদের নিজেদের করে আমার পাইতে চাই। চাইছে। প্রথম হচ্ছে তালগাছটি, এটা ভাবাই কিন্তু প্রথমত অন্যায়। তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বলি বা ছোট মন্ত্রিসভা বলি, তালগাছ ভাবলেই হচ্ছে এটা আমাকে পেতে হবে, এই আমাকে পেতে হবে, এই মানসিকতা ক্ষমতাসীন যারা আছেন এবং যারা বিরোধী দলে আছে তাদের ছাড়তে হবে। প্রথমত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের অর্থাৎ নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী যে একটি প্রস্তাব দিয়েছেন, আপাতত সেটিই কিন্তু একমাত্র প্রস্তাব। কারণ আদালতের রায়ের পর পুরাতন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর নেই, এবং থাকলেও বিএনপি সেখানে আসবে না। সেখানে আমি বলছি যে আলোচনায় বিএনপি এটি একেবারে সরাসরি নাকচ করে দিয়েছে। আমি মনে করি সেটি তাদের কোনোভাবেই উচিত হয়নি, বরং তারা বলতো যে এটির তারা স্পষ্ট ব্যাখ্যা চাইতে পারতেন। প্রধানমন্ত্রী কি চান, কে সরকার প্রধান হবেন, কতজনের মন্ত্রিসভা হবে, বিরোধী দলের কতজন নেওয়া হবে, কোন কোন দলের নেওয়া হবে, কোন কোন মন্ত্রণালয় কাকে দেওয়া হবে, এইসব ব্যাখ্যা তারা চাইতে পারতেন। তা না চেয়ে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। এখানে হচ্ছে যে মনস্তাত্ত্বিক লড়াই। প্রধানমন্ত্রী যখন এটা বলেছেন, তো তারটা যদি সাড়া দেওয়া হয় তখন হয়তো ভাববে যে বিএনপি বোধহয় একটু পিছিয়ে গেল। এই যে পিছিয়ে যাওয়ার মানসিকতা, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মানে সবকিছু রাজপথে ফয়সলা হতে হবে, যেটি আমরা গত 20 বছর ধরে দেখে আসছি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সমাধানের কথা বলছেন, ব্যারিস্টার রফিকুল হক তিনি তত্ত্বাবধায়ক সরকারের ঘোরতর বিরোধী লোক, আমাদের নুরুল কবিরের মতোই, কিন্তু তিনিও বলছেন যে প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি ইতিবাচক হিসাবে দেখা যেতে পারে। রফিকুল হক সাহেব তো আদালতে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, উনি তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে না তো। আচ্ছা, এমনি প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিয়েছেন, কিন্তু যেটি হচ্ছে তিনি বলছেন যে এটি নিয়ে আলোচনার ভিত্তি হতে পারত। তত্ত্বাবধায়ক সরকার মূল সমস্যা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, এটি নিয়েও কিন্তু নানা রকম। বিচারপতি এবাদুল হক সম্প্রতি এক সেমিনারে বলেছেন যে যারা অন্তর্বর্তী সরকারে থাকবে নির্বাচিতই থাকবেন, কিন্তু তারা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না। এটি একটি ফর্মুলা হতে পারে যে এমন 10 জনকে বাছাই করা হলো। খালাদা জিয়া রাজি নাই। না, রাজি না হোক, রাজি না হলে ঠিক আছে, কিন্তু তাহলে না, অবশ্যই রাজি নাই, তারা তো আর মানে না, নির্বাচন অবশ্যই করবে। রাজি না, কিন্তু যদি এটাই করা হয় যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা অন্তর্বর্তী সরকার থাকতে পারবেন না, তাহলে তারা সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন না নির্বাচন একজন করবেন। নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, কিন্তু পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। অংশ নিতে পারবেন। ডেফিনেটলি তিনি এমপি হিসাবে একজন ব্যর্থ এমপি নিশ্চয়ই 3 মাসের জন্য দায়িত্ব নিতে চাবেন, কারণ তার পলিটিক্যাল ক্যারিয়ারে সেখানে ইতি। সেটা যেমন মানে সেটি তো মানে এটি কেমনে সম্ভব, মানে না, মানে এটি হচ্ছে সবটাই হচ্ছে না কেমনে সম্ভব, মানে না না, এই কারণেই বিচারপতি সম্ভব। আবেদুল হক বলছেন না, কিছু ভালো লোক তো থাকতে পারে। না, না, হ্যাঁ, ঠিক আছে, আমি আর ক্ষমতা চাই না। আমি যে- পলিটিশিয়ান, রাজনীতি আমার লক্ষ্য, আমি 3 মাস তত্ত্বাবধায়ক সরকার চালানোর জন্য আমার রাজনৈতিক মানে এটা আমি ঠিক বাংলাদেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল, জি। একই সঙ্গে ফিলিপাইনেও আন্দোলন হচ্ছিল। কোরাজে নেকিনো নির্বাচিত জি। হয়েছিলেন, তিনি দ্বিতীয়বার বলছেন আমি দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করব না। এটি হচ্ছে রাজনীতি করলে শুধু ক্ষমতার লিপ্সা থাকলে হয় না, ঔদার্যও থাকতে হয়, ত্যাগও করতে হয়। সুতরাং জি আমি মনে করি না যে আমাদের যারা নেতৃত্বে যারা আছেন তারা যেটা করবেন তা না।
এতে নানা রকম আলোচনা হচ্ছে, সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে দুই পক্ষ মিলে এমন একজনকে ঠিক করলেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, তাকেই যে কোনো একটি আসনে নির্বাচিত করে আনা। এটা কি প্রায়োগিকভাবে সম্ভব? এটা প্রায়োগিকভাবে সম্ভব। অসম্ভব না। অসম্ভব না। প্রায়োগিকভাবে দুজন একমত হবেন যে উনি নির্বাচিত হবেন, মানে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, তারপর উনাকে একটা লোক দেখানো নির্বাচন করবেন, মানে না, এই লোক ব্যাপারে দেখানো না, লোক মানে এটা দেখানো কি যায়। দেখানো 3 আচ্ছা, মাসের জন্য না, না, আমি জানি না। আচ্ছা, লোক দেখানো না, পাকিস্তানে মানে শুধু নির্বাচনের খাতিরেই নির্বাচন করা, যে উনি ভালো করেই জানেন যে উনি 3 মাসের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন। আমার এটা হচ্ছে যে আমাদের সংবিধানের যে মূল চেতনা, যে বলা হয় যে অনির্বাচিত সরকারের অধীনে একদিনও বা 1 সেকেন্ডও, নুরুল কবির যেটা বলছেন 1 সেকেন্ডও থাকবে না, সেই ধারণা থেকে পাকিস্তানেও কিন্তু একটু তত্ত্বাবধায়ক, এই বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করা হয়েছে। সেখানে বলা হয়েছে দুই পক্ষ একমত হবে, তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সরকার প্রধান যদি না হতে পারে তাহলে কোন সরকারই থাকবে না, নির্বাচন কমিশন সবকিছু করবে। অ্যাড করতে চাই জি। আমি বলছি যে নানা রকম বিকল্পই হতে নানা পারে, রকম বিকল্প, সেটা নিয়ে আলোচনা হতে পারে, একটা জিনিস কি? আলোচনাটাই হচ্ছে না, খালেদা, আপনি সমাধান। সরি খালেদা, আপনি কিছু প্রশ্ন করেছেন কিভাবে হবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা খুঁজিনি, খুঁজতে গেলে পাওয়া যাবে, এটা এই ব্যাপারে আমি আশাবাদী। এই মুহূর্তে হয়তো উত্তরটা জানি না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কথা বলছি প্রসেস নিয়ে। যেমন ধরুন, ব্যারিস্টার রফিকুল হক তত্ত্বাবধায়ক সরকারে বলেছেন, এখনো কিন্তু বলছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে আমরাও নই। কিন্তু প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচিত ব্যক্তিদের নিয়ে না অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে। সেই প্রশ্নে আজকে লেটেস্ট অবস্থান যেটি ব্যারিস্টার রফিকুল হকের, সেটি হচ্ছে নির্বাচিত ব্যক্তিদের নিয়েই তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত। এইখানে আমি যেটি বলছি, যখন আপনি প্রসেসটাকে একটা সলিড প্রসেসে আসবেন না আপনার সৃজনশীলতা দিয়ে, এবং প্রসেস যখন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবে একটা ক্রেডিবল ইলেকশন, তখন ব্যক্তি ইনসিগনিফিকেন্ট হয়ে পড়বে, তখন আর প্রয়োজনও হবে না আসলে কে প্রধানমন্ত্রী না, থাকছেন। সেটা আমি তো সেই জায়গায় সেটা তো শুনতে খুবই ভালো। আমি একটু শেষ করি, জি, একটু তাড়াতাড়ি বিকজ বেশ কয়েকটা ইস্যু জমে আছে। একটু আগে যে বিষয়টি উঠে আসলো যে 20 বছর আগে এই প্রস্তাবটি এসেছিল, আওয়ামী লীগ তখন মেনে নেয়নি। আমি এখানে একটু পজিটিভ হতে চাই। দেখুন, 20 বছর আগে যে পরিস্থিতি ছিল আমাদের, আজকের বাস্তবতা আলাদা। এবং 20 বছর আগে আমার একটা অবস্থান ছিল বলে আমি যদি প্রগ্রেস করতে চাই, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যে আমার উপলব্ধি, আমি কি এগিয়ে যাব না? আজকে এসে আপনি দেখুন যে ভোটার লিস্ট, আপনার এই ইতিবাচকতার কথা বলে আপনি যদি আমাকে একটা অ্যালাউ করেন, আমি 20 সেকেন্ড একটা গল্প বলতে চাই। আমি আমার 30 মেয়েকে সেকেন্ডস একটু শেষ করি, 30 সেকেন্ডসে, তারপর আপনি একটু বলেন। ভোটার লিস্টটা পরিচ্ছন্ন হয়েছে, যেটি 20 বছর আগের বাস্তবতা ছিল না। ছবিযুক্ত ভোটার লিস্ট ছিল না 20 বছর আগে। এতগুলি মিডিয়া ছিল না 20 বছর আগে, যেটা ওয়াচডগের মতো রোল প্লে করে। ইলেকশনগুলোও কিন্তু গত 3.5 বছরে আমরা দেখেছি মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে একটি রাজনৈতিক সরকারের আমলে। জাতীয় নির্বাচন হয়েছে ভোলায়, সেটি নিয়ে 157টা প্রশ্ন। আচ্ছা, সেটা নিয়ে আপনাকে বলি, ভোলার ইলেকশনগুলি আপনি যদি দেখেন, না আমি একটু আসি না, ট্রেডিশনালি এইখানে সংঘাত এবং সহিংসতা হয়ে আসছে। সহিংসতা এক জিনিস এবং ইলেকশন প্রসেসকে ম্যানিপুলেশন আরেক জিনিস। তো সেই জায়গা থেকে আমি বলছি, আমরা কি এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না? আমরা সামরিক শাসনের আন্ডারে ছিলাম, আমি একটু শেষ করি 30 সেকেন্ডসে। সেখান থেকে আমরা নির্বাচনের মধ্যে দল বদলের প্রক্রিয়া আসলাম, কাউকে বিশ্বাস না করে তত্ত্বাবধায়ক আনলাম। আমরা তো সেই জায়গায় যেতে চাই যেখানে আওয়ামী লীগ বা বিএনপি যেই ক্ষমতায় থাক, তাদের অধীনে ক্রেডিবল ইলেকশন হবে। কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। আমরা একটা ট্রানজিশনে যাই না কেন? একটু সৃজনশীল হতে অসুবিধা কোথায়? নির্বাচিত মানুষগুলোকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করা, ভাবতে তো পারি। জি, আমরা ভাবতে পারি। আপনার এই ইতিবাচকতার কথা নিয়ে আমি একটু আবার কবির ভাইয়ের কাছ থেকে শুনবো। তার আগে আমি যে গল্পটি বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে একটি ছোট বাচ্চা, তাকে যখন বলা হয় হচ্ছে, সে প্রায়ই বাসায় আবদার করে যে আমাকে এই খেলনা কিনে দিতে হবে, কারণ 3 তলার বাচ্চাটার খেলনা আছে, 4 তলা বাচ্চাটার খেলনা আছে, তার কোনো খেলনা নাই। তাকে যখন শেখানো হয় যে না তুমি এত হিংসা করো কেন, সেটা আবার শিখে। তাকে যখন পড়ালেখা করতে বলা হয় এবং বলা হয় যে ওই উপরে বাচ্চাটা তো অনেক পড়ালেখা করে, সে বলে যে না আমার আসলে এত হিংসা নাই। তো আমার যখন ও পড়ালেখা করুক, আমার এত হিংসা নাই। আমি যখন আরাফাত ভাইয়ের কাছে শুনছিলাম যে আমরা কি পজিটিভ হতে পারি না, তখন আমার মনে হয় যে এইটা পজিটিভ হওয়ার সময়, একটা খুব আদর্শ সময় আর কি এখন পজিটিভ হওয়ার জন্য। ইন্ডিকেশনগুলো যদি বাস্তবে থাকে তাহলে আমরা হতে পারি। যে বাস্তবতাগুলো আমি কিন্তু উল্লেখ করেছি, সেই জায়গা থেকে আমি পজিটিভ হতে চাওয়ার সুযোগ। আমরা একটা বিরতি নিয়ে এসে কবির ভাইয়ের রেসপন্স করব। কবির ভাই, আমাদের অনেক দর্শক এই পর্যন্ত প্রায় 240 জনের মতো এসএমএস পাঠিয়েছেন। তাদের সবার একটা যৌথ বা একরকম মতামত আছে, তারা একটা সমাধান চান। আমি আপনার কাছে একটা সমাধান দাবি করছি কবির ভাই, যে এটা কি সমাধান হতে পারে? আপনি বলছেন আপনি আশাবাদী যে সমাধান হয়ে যাবে। আমি দুটো কথা বলেছি, আমি আশা, কারণ ইতিহাসের প্রসেসটা এরকম। কারণ শেষ পর্যন্ত ইতিহাস আস্তে আস্তে কত এগিয়েছে আমরা এখানে দেখেছি। আর আমি কিন্তু সঙ্গে এটাও বলেছি যে শেখ হাসিনা মনে করুন কিংবা খালেদা জিয়া মনে করুন, এই মুহূর্তে একটা রাজনৈতিকভাবে বিভক্ত সমাজে, চরমভাবে বিভক্ত সমাজে, এই দুই পক্ষ ঠিক যিনি যেভাবে চান এটা হবে না এই দেশে। আমি সঙ্গে বলেছি রক্তারক্তি হতে পারে, কিন্তু শেখ হাসিনা যা চান ঠিক সেইভাবে হবে না।
খালেদা যেভাবে চান ঠিক সেইভাবে হবে না। তাহলে একটা সিনথেসিসের জায়গা তৈরি করতে হবে। সেই তৈরি জায়গাটা কিন্তু আমি আরাফাতের সঙ্গে একমত। আমরা কিন্তু সেটা এখনো এই সমাজে খুব ভাবা শুরুই হয় নাই। কেন ভাবা শুরু হয় নাই? আমি আবারও বলছি, দৃষ্টিভঙ্গির দিক থেকে একটা শিফট। এই যে আপনি যেমন এটা বলছেন যে প্রধানমন্ত্রী যদি তিনিই থাকেন তাহলে তো সব একই থাকলো, এটা বিএনপি বোঝে না। আপনি আর আমি যদি বুঝি, যারা পাওয়ার হ্যান্ডেল করছে বিশ্বাস করেন, অবশ্যই। তাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করেন না। না। এই হাসিনা কি বোঝেন না যে আলোচনাটা শুরু হইলেই এই আলোচনায় প্রথম শুরু হবে? বোঝেন? আচ্ছা, এরা বিএনপি বলছে যে এটা একটা ট্রিক্স করলে যে হাসিনা আবার পাবলিক এটা বুঝতে পারবে এই হাসিনা এত বছর রাজনীতি করার পর এটা কি উনি বোঝেন না? তাতে তার ফেস লস হবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখবে না। এগুলো সব কিছু মিলে আমি বলছি যে তারা যদি এইটুকু বোঝে, পরশুদিন পর্যন্ত 1 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগের একটা নেতা খুঁজে পাওয়া যেত না যে প্রকাশ্যে বলবে, ঘরের মধ্যে যাই বলুক, প্রকাশ্যে বলবে যে এই তাদের সরকার অধীনে ছাড়া নির্বাচন হবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রীর বক্তব্যকে অনুরণন করে নানান ফর্মুলার কথা বলছেন। এটা একটা অগ্রগতি। রাইট। আমি সেই কথাটাই বলেছি। কারণ হচ্ছে যে যদি দুই পক্ষ বোঝে যে রক্তারক্তি হবে কিন্তু কারোরটা 100% হবে না। আমাদের দিক থেকে বাইরের কথা কি, আমরা দুই দিকেই পয়েন্টস দেখি কিছু। যে হাসিনা যখন বলেন যে ইয়ের মধ্যে হ্যাঁ আমি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি কিন্তু এর মধ্যে এই ত্রুটি ধরা পড়েছে, এমন তো একমত হওয়ার পথ কি? আপনার একমত হওয়ার পথ কি? এবং পুরো জুডিশিয়ারি সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। আর খালেদা যখন বলেন যে ওই উনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে নির্বাহী কর্তৃত্ব তার হাত থাকলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না, সেটাই বা দ্বিমত হওয়ার পথ কি? আপনি নিজেই যে একমত না, হ্যাঁ একমত সেটা বোঝা যাচ্ছে। এই প্রায়োগিক যে সমস্যাগুলো আছে এটা দুই পক্ষই জানে। একটা সংলাপ শুরু হচ্ছে। 1 2 মূল সমস্যা তো টোটালি অন্য জায়গায়। এই হাসিনার খালেদার পাপ এটা তো অন্য জায়গায়। বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মধ্যে লেখা আছে সেটা তো সরকারের নির্বাচন করার কথা না, নির্বাচন করার কথা নির্বাচন কমিশনের। অথচ প্রধান আলোচনায় এসে সরকারে কে থাকবে? তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের সংবিধানে প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা তাকে কখনোই এক্সারসাইজ করবার রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয় নাই, সেই রাজনীতিকদের করার কথা। 2 কোথা থেকে বিরল ব্যতিক্রম আছে। এই যে কিছু নির্বাচন কমিশনার যে জোগাড় করে এই রাজনৈতিক দলগুলো, মানে তাদের অধিকাংশ, আমি বলছি না সবার, ইতিহাসের মধ্যে তাদের মেরুদণ্ড হচ্ছে মাখন দিয়ে তৈরি। প্রশ্নটা হচ্ছে যে তারা সবসময় হলিয়ার দেন দি পোপ। সরকার যা চায় তার চাইতে সরকারের সঙ্গে দালালি করতে চায় আরো বেশি। সর্বশেষ রকিব সাহেব এটা করেছেন, যেটার কারণে উনি শেষ পর্যন্ত এটা বোঝেন নাই, উনি নিজের চাকরিটা হারাবেন। ওনারা দিয়ে যারা নির্বাচন কমিশন চলবে না, হ্যাঁ এটা উনি বুঝতে পারেন নাই, কারণ রাজনীতিটা বোঝেন নাই। আমি তার বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে জেনেছি যে উনি ছোটবেলায় রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ছিলেন না। হ্যাঁ, ওই ছাত্রলীগ সমর্থন করতেন কিন্তু পলিটিক্সটা বোঝেন না। তো আমাদেরকে তো শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে স্ট্রেংথেন করা ছাড়া একটা ভদ্র রাষ্ট্র কি করে হবে? আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা ছাড়া যে তোমরা সরকারে যেই থাকো নির্বাচন কমিশনকে এবং রাষ্ট্র প্রশাসনকে তোমরা পার্টিজান হইতে নিয়ন্ত্রণ করতে পারবে না, সেই জায়গায় যাওয়ার জন্য আমি মনে করি সমাজ আর সংগ্রাম দরকার। এই সংগ্রামের সমস্ত মানুষের, রাজনীতি সচেতন মানুষের পার্টিসিপেশন দরকার। আচ্ছা, নুরুলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তিনি যে সংলাপের উপর জোর দিয়েছেন এবং একটা সমাধানে আসতে হবে, এবং বাংলাদেশের মানুষের সমাধান চায়, রাজপথের সমাধান না। রাজপথের সমাধানের যে বিপর্যয়, যে ক্ষতি আমরা দেখেছি। আজকে ডেইলি স্টারে একটা মানে কি বলে যে বিএনপির স্থায়ী কমিটির ভেতরকার খবর নিয়ে একটা খবর করেছে, যেটা হচ্ছে খালেদা জিয়া স্বীকার করেছেন যে 2006 সালে ইয়াজউদ্দিন আহমদকে সমর্থন দিয়ে এবং তৎকালীন যে প্রধান বিচারপতির হাসানের পূর্ববর্তী যিনি ছিলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, তাকে সমর্থন না দিয়ে ভুল করেছেন। তো এ কারণে আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই বা বলতে চাই যে তারাও এরকম 5 বছর পরে তাদের স্বীকার না করতে হয় যে আমরা ভুল করেছিলাম, অর্থাৎ 2006 এবং 2007-এর পরিস্থিতি তৈরি না হয়। এবং তার সিংহভাগ দায়িত্ব কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন তাদের নিতে হবে। সুতরাং আলোচনার প্রস্তাব দিয়েছে এবং সরকার যদি খোলা মনে প্রস্তাব দিয়ে থাকেন, যদি তারা সত্যিকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চান, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে কার্যকর উদ্যোগ নিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তারা দেশবাসীর সমর্থন পাবেন, কারণ দেশবাসী আর সেই লগি বৈঠাও চায় না এবং
আজিজ মার্কা নির্বাচন কমিশনও চায় না। আচ্ছা, আমি সর্বশেষে বলতে চাই যে কবির ভাইয়ের সাথে পূর্ণাঙ্গভাবে একমত হয়ে যে বিষয়টা আমি বারবার বলছিলাম প্রসেসের কথা, যে নির্বাচন কমিশন আসলে ইলেকশন করবে এবং এই যে নির্বাচন কমিশনকে স্ট্রেনথেন করে ওই প্রসেসটাকে যদি আমরা একবারে পুট ইন প্লেস করতে পারি, তাহলে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন থাকে না, আমাদের এই ঝগড়াগুলি করতে হয় না। জি, আপনাকে শুধু আমি একটি প্রশ্ন করতে চাই। কবির ভাই আরেকটি বলছিলেন যে আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ডটিকে ঠিক মাখনের মতো মনে হচ্ছে, এই বিষয়ে আপনি একমত কিনা? না, সেগুলো নিয়ে তো বিভিন্ন ধরনের মানে পারসেপশন। আপনাকে এই নির্বাচন কমিশনকে যথেষ্ট মনে হচ্ছে না কিনা যে একটা নির্বাচন করতে পারবে তারা? আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি এখন পর্যন্ত এসে একটি দলের অধীনে নির্বাচন করার জন্য, ক্রেডিবল করার জন্য নির্বাচন কমিশন এখনো ওই পর্যায়ে শক্তিশালী হয়ে ওঠেনি, বাট সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা আছি, যার কারণে আমাদের ট্রানজিশনে যেতে হচ্ছে। বাট আমার আশাবাদ থাকবে যে নির্বাচন কমিশন এমন একটি জায়গায় যাবে এবং এই সংলাপের মাধ্যমেই, সবাই কিন্তু এখানে এগ্রি করেছে, সংলাপ এবং সংলাপ, তার মাধ্যমেই আমরা অদূর ভবিষ্যতে সেই জায়গাতে যাব, সেই জায়গাতে যেতে পারবো। আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য জনাব নুরুল কবির, জনাব সরওয়ার হাসান এবং জনাব এ আরাফাত, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।